জীবনটা আরো সুন্দর হতে পারত যদি কিছু মানুষকে আরো কয়েকটা বছর আগেও চিনতে পারতাম। কিছু মানুষকে জীবনে এন্ট্রি দিয়ে আমি দুঃখ কমাইনি, দুঃখ আরো বাড়িয়ে ফেলেছি। এখন আর চাই না কোনো মানুষকে নতুন করে যোগ করতে। এখন তো শুধু চাই কিভাবে নিজে একা বাঁচবো, নিজেকে একাই সুন্দর রাখবো। যাকে এসব বাদ দেই, আমি আমার নিত্যদিনের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি, সেটাই অনেক বেশি আনন্দের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন অ্যান্ড ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা কি নাস্তা করেছি, দুপুরে কি রান্না করেছি, কি খেয়েছি, আর বিকেলে কোথায় কোথায় গিয়েছি বা কি কাজ করেছি। আমি অনেকটা বেশি অলস, একটু একটু শীত পড়ে আমার কিচেনে যেতে ইচ্ছে করছে না, তাই একটু চেয়েছি কোনো একটা শর্টকাট নাস্তা করে ফেলা যায় কিনা, আবার একটু হেলদি খাবারও প্রয়োজন। তাই সকালবেলা চিড়ে, খেজুর, মধু দিয়ে একটা নাস্তা করে নিলাম। সাথে থাকলো ইসবগুলের বসি আর নিত্যদিনের মধু দিয়ে শরবতটা। খেয়ে দিয়ে ঝটপট দেরি না করেই আমি কিচেনে চলে আসলাম। এসে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কি রান্না করব। আমি এই সবগুলো আইটেম কেন নিয়েছি জানেন? কারণ আজকে আমি বাচ্চাদের জন্য নিজের মতো করে ফ্রাইড রাইস রান্না করব, যেরকম করে আমি রেগুলার বাসায় বানিয়ে খাই। তো প্রথমে আমি আপনাদের সাথে উপকরণগুলো শেয়ার করলাম। এখানে আছে ক্যাপসিকাম, লাল এবং সবুজ পেঁয়াজগুলো একটু আমি গোল গোল করে কেটে নিয়েছি, টমেটো, তারপরে ফুলকপি কুচি, তারপরে আছে চিংড়ি মাছ কুচি কুচি করে নিয়েছি কারণ চিংড়ি মাছগুলো বড় ছিল, ঘি, গাওয়া ঘি খাটে, অরিগ্যানো, কাঁচামরিচ কুচি, একটু আদা আর রসুন, তারপরে আছে আপনার কিশমিশ আর যথারীতি ঘরোয়া মশলাগুলো। এখানে আমি প্রথমে পাতিলে দিয়ে দিয়েছি 3 চামচের মতো ঘি, যেহেতু আমি 3 পা চালের ফ্রাইড রাইস করব। তারপরে এখানে আমি কিছু শুকনো উপকরণ দিয়ে দিলাম মশলার, এগুলো হালকা করে আমি নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে আমি রেখে দেওয়া সামান্য পরিমাণের একটু আদা রসুন আর জিরে বাটা দিয়ে দিলাম, একদম সামান্য পরিমাণের। যদি কেউ মশলায় বেশি খান সে বেশি দিতে পারেন। তারপরে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিলাম, একটু না প্রায় 1.5 চামচের মতো লবণ দিয়ে দিলাম, যে যার মতো করে লবণ দিতে পারেন। এখানে যে মাংসগুলো আমি কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিব, তারপর দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আজকে আমার ভিডিওটা একটু কাঁপবে কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, তার কারণে আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে ভিডিও করছি। তো প্লিজ দয়া করে কেউ কিছু মনে করবেন না। আমি আগুনটা একটু মাঝারি আঁচে রেখে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি এখানে 1/2 চামচেরও কম অরিগেনো দিয়ে দিব। অরিগেনো দিলে দেখা যায় যে মাংসের ফ্লেভারটা একটু ভালো আসে। মাংসগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে আমি সকল ধরনের সবজিগুলো দিয়ে এখানে ভেজে নেব। আমি সবজিগুলো একসাথে দিতে পারিনি কারণ আমি আগেই বলেছি আমার এক হাতে মোবাইল আর এক হাতে আমি কাজ করতেছি, তা আমি নাড়তেও একটু সমস্যা হচ্ছে। আপনারা একটু সুন্দরভাবে নেড়ে নেবেন। এখানে আমার সবজিগুলো প্রায় দেখেন ভাজা হয়ে যাচ্ছে। আমি আবারও হালকা করে একটু নেড়ে দিব কারণ যেন নিচে লেগে না যায়। এরপরে আমি এখানে একটু সস দিয়ে দিব। আমি এখানে চিলি সস দিয়েছি, আপনারা ইচ্ছে করলে টমেটো সসটাও দিতে পারেন। তারপরে আবার আমি একটু নেড়ে দিব সসটা যেন মিশে যায়। আমি এখানে আগে থেকেই রাইসটা সিদ্ধ করে রেখেছি, এটা দেখানোর মতো কিছুই নেই। রাইসটা সকলেই সিদ্ধ করতে পারে। যখনই আপনার একটু বুকটা থেকে যাবে তখনই আমি রাইসটা থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি, বা আপনারাও নেবেন এভাবে। রাইসটা পুরো সিদ্ধ হয়ে গেলে দেখা যায় যে পরে রাইসটা আপনার ফ্রাইড রাইসটা কেমন যেন একটা ভর্তা ভর্তা হয়ে যাবে। এখানে আপনারা দেখেছেন আমি মাঝখান দিয়ে কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে এখন আমি দিয়ে দিলাম ডিমটা, যেটা আমি ভেজে রেখেছিলাম, বেরেস্তা আর ডিম একসাথে ভেজে রেখেছিলাম আমি ওইটাই। তারপরে আবারও অফ ক্যামেরায় আমি নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে দেখেন কতটা সুস্বাদু আর লোভনীয় হয়েছে আমার ফ্রাইড রাইসটা, একদমই ঝটপট হয়ে গিয়েছে। দেখেন যদি আমি তরকারি বা ভিন্ন ধরনের অনেক কিছু রান্না করতাম তাহলে অনেকটা সময় চলে যেত। যেহেতু আমি আগের দিন রাত্রে ফ্রাইড রাইসের সব কিছু রেডি করে রেখেছি সেহেতু আমি খুবই তাড়াতাড়ি
ফ্রাইড রাইসটা রান্না করে নিয়েছি। যেদিনে আমার কিছু রান্না করতে মন চায় না, কাজ করতে মন চায় না, সেদিনে আমি এরকম ঝটপট কোনো রান্না খুঁজে নেই, আর পরিবারের সবাইও অনেক বেশি খুশি হয়ে যায়। তো এখন আমি একটা প্লেট শুধু সাজিয়ে নেব আমার হাজবেন্ডের জন্য, কারণ মাঝে মাঝে আমার ওনাকে বা ফ্যামিলির কাউকে না কাউকে প্লেট সাজিয়ে খাওয়াতে আমার খুবই শখ হয়। আর অনেক বেশি ভালো লাগে যখন ওনারা তৃপ্তি করে খায়, কারণ একটা প্লেট সাজিয়ে যদি দেওয়া হয় খাওয়ার চাইতেও বেশি তৃপ্তি পাওয়া যায়। তো মাঝে মাঝে আপনারাও যদি আমার মতো এমন ফাঁকিবাজ হন, এমন কোনো ইউনিক রেসিপি রান্না করে পরিবারকে খাওয়াতে পারেন, তারাও অনেক বেশি খুশি হবে আর আপনারাও অনেক বেশি সময় বেঁচে যাবে। তারপর সন্ধ্যাবেলায় চলে আসলাম একটু নদীর পাড়ে হাঁটার জন্য। কার কার এরকম হাজবেন্ডের সাথে জালমুড়ি খেতে খেতে নদীর পাড়ে হাঁটতে ভালো লাগে একটু জানাবেন আমাকে। আমি জালমুড়ি দেখেই বলেছি আমি অন্য কিছু খাবো না, আমি শুধু জালমুড়ি খাবো। উনি আমাকে বলতেছে যে জালমুড়ি খেও না, পেট ব্যথা করবে। পরে যখন আমাকে দেখলো যে আমি অনেক মজা করে খাচ্ছি, তখন তিনি আর লোভ সামলাতে পারলো না, নিজেই খাওয়া শুরু করলো। উনি সত্যি একদমই যেতে চায় নাই এভাবে মানে কোথাও, আমি ওনাকে অনেক জোর করে বের করে নিয়েছি। তারপরে আমি অনেকক্ষণ পরে জিজ্ঞেস করলাম যে কেমন লাগতেছে যে আমার সাথে সন্ধ্যাবেলা এইভাবে সময় পাস করার জন্য। পরে বললো যে না, অনেকটাই ভালো লাগতেছে, বাসায় বসে না থেকে খুব সুন্দর একটা সময় পার করলাম। আমাদের সাথে আরেকজনও ছিল, ওনার কথা নাই বা বললাম, উনি আমার সবসময়ের সঙ্গী, আমার একদমই কাছের একটা মানুষ। আচ্ছা, কার কার ছায়াতে হাঁটতে আর ছায়ার সাথে খেলতে ভালো লাগে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, কারণ যখন আপনি একা থাকবেন আর এমন আলো ছায়াতে হাঁটবেন, তখন দেখবেন কি কেউ আপনার পাশে না থাকলেও ছায়াটা কিন্তু ভীষণভাবে আপনার সঙ্গী হয়ে যাবে। ছায়া কখনো আপনাকে ছেড়ে যাবে না। আর দেখেন বেলুনগুলো, বয়সটা হয়তো অনেক বেশি হয়ে গিয়েছে, কিন্তু মনটা বিশ্বাস করেন সেই পিচ্ছি 7-8 বছর বয়সের মতো। হাজবেন্ডকে দেখিয়ে বললাম একটা বেলুন কিনে দাও। বলো কার জন্য? মেয়েদের জন্য। আমি বললাম আমার জন্য। উনি অনেক বেশি হাসা শুরু করলো যে তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমি বললাম এই আর কি, আমি না হয় একটু বড় হয়ে গেলাম, কিন্তু আমার মনটা তো বড় হয় নাই। পরে শিওরে উনি আমাকে একটা বেলুন কিনে দিল, খুবই ভালো লাগলো। তা আমার আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।